নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের তক্ক যুক্তি গপ্পে স্বাগত আপনারা। আজকের তক্ক যুক্তি গপ্প একটা বিশেষ ইস্যু নিয়ে আপনাদের সামনে আমরা হাজির। ইস্যুটা হলো, ইতিহাসের পাতা থেকে একটা বিষয় মেলানো যায় আমাদের মোশনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী। আমরা যে মোশনটা আনছি সেই মোশনটা অনুযায়ী দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার যেভাবে চেয়েছে সেইভাবেই ত্রিপুরা রাজ্যের মতো ছোট স্টেটগুলোতে বা ত্রিপুরা রাজ্যে বিশেষ করে পট পরিবর্তন হয়েছে বা পট পরিবর্তন হয়নি। এই চাহিদাটা কেন্দ্রীয় সরকারের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ হয়। এই বিষয়টা এই রাজ্য তথা এই দেশের গণতন্ত্রের পক্ষে কতখানি সঠিক, এই নিয়ে আজকে আলোচনা। আমাদের সাথে রয়েছেন আজকে স্টুডিওতে আমার বাঁদিকে কংগ্রেস দলের পক্ষ থেকে প্রশান্ত সেন চৌধুরী, আমাদের সাথে রয়েছেন আমার ঠিক ডান দিকে প্রবীর চক্রবর্তী বিজেপির পক্ষ থেকে, এবং মানবাধিকার কর্মী এবং এই রাজ্যের বিদ্বজন পুরুষোত্তম রায় বর্মন রয়েছেন আমাদের সাথে। শুরু করছি পুরুষোত্তম দার কাছ থেকে। আমরা ৭৫ সালের পর যখন প্রথম ত্রিপুরা রাজ্যে অকংগ্রেসী সরকার তৈরি হলো সিএফডির সময় থেকে, আমরা দেখেছি ওই সময় দাঁড়িয়ে দিল্লিতে মোরারজি দেশাইয়ের সরকার ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সময় ৯৩ সাল আমাদের কাছে একটা উদাহরণ আছে যে দিল্লিতে কংগ্রেস সরকার চেয়েছে এবং নির্বাচন ঘোষণার পরেও যখন নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে রাষ্ট্রপতি শাসন দিয়ে দিয়েছে। কারণ ওই সময় দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে যে দিল্লিতে কংগ্রেসের কাছে যেহেতু বিজেপি ২ থেকে ৮০ সিটে গিয়ে পৌঁছেছিল, তাদের কাছে বামপন্থীদের সহায়তা প্রয়োজনীয়তা ছিল। এই কারণেই হয়তোবা ওই সময় রাষ্ট্রপতি শাসন দিয়ে বামফ্রন্টকে এই রাজ্যের মধ্যে পুনরায় ক্ষমতা নিয়ে আসা হয়েছে। বিগত ২৫ বছর ধরে দিল্লির সরকারগুলোর প্রয়োজনীয়তা পরিণী ত্রিপুরা রাজ্যের পট পরিবর্তন হয়নি। এইবার দাঁড়িয়ে দিল্লির সরকারের প্রয়োজনীয়তা অনুযায়ী পট পরিবর্তন হবে কি হবে না এটা আলাদা বিষয়, বাট ট্রেন্ড হচ্ছে এইরকম ট্রেন্ড। এই বিষয়টাকে আপনি কতখানি সঠিক মনে করেন? না, প্রথমত একটা কথা বলা দরকার, আপনি যেভাবে বিতর্কের বিষয়বস্তু কিংবা আলোচনার বিষয়বস্তু উপস্থাপিত করলেন, যেটা আমি বুঝতে পারলাম যে দিল্লির সরকার চাইলেই এ রাজ্যে পরিবর্তন হয়, এটার সাথে আমি একমত নই। প্রথমত একটা কারণ, এতে এই রাজ্যের যারা নির্বাচক মণ্ডলী তাদের ইচ্ছা, তাদের সিদ্ধান্তকে অগ্রাহ্য করা হচ্ছে। এটা গণতন্ত্রে আপনি যেটা বলতে চাইছেন, আমি যতটুকু বুঝতে পারলাম যে দিল্লি সরকার যেদিকে চায়, দিল্লি যদি পরিবর্তন চায় তাহলে এই রাজ্যে পরিবর্তন হয়, এবং দিল্লি যদি পরিবর্তন না চায় তাহলে এই রাজ্যে পরিবর্তন হয় না। এটা কিন্তু ইতিহাসের কথা বলে না। আর দ্বিতীয়ত এই যে সিদ্ধান্ত কিংবা এর ফলে রাজ্যের যে সচেতন নির্বাচক মণ্ডলী তাদের ইচ্ছা অনিচ্ছা ভোট বাক্সে প্রতিফলিত হয়, সেটাকে অগ্রাহ্য করা। আমি কেন বলছি বলুন, প্রথমত একটা কথা, দিল্লির সরকার এটাকে দিল্লির ইচ্ছা অনিচ্ছাকে দুভাগে দেখা দিতে পারে। একদিকে দিল্লির সরকার বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে হস্তক্ষেপ করে, বিভিন্ন রাজ্যে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করে তাদের ইচ্ছা অনুযায়ী, এটা হয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি বিভিন্ন সময়ে সেই সমস্ত বাধা বিপত্তিগুলো অগ্রাহ্য করে বিভিন্ন রাজ্যের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ত্রিপুরার ক্ষেত্রেই বলুন, যদি ত্রিপুরাতে ৭৫ সনের বা ৭৭-এর ৭৮-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচনের ঐতিহাসিক কারণ আমি যদি বলি, এখানে যেহেতু দিল্লিতে মোরারজি সরকার ছিল, এই কারণে নির্বাচনে বামফ্রন্ট বিপুল হয়ে ক্ষমতা এসেছে, তাহলে এই রাজ্যের মানুষের যে সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় তাকে অস্বীকার করা। ত্রিপুরা রাজ্যে ৭৭-এর যে বিরাট পরিবর্তন, তার অনেকগুলো প্রেক্ষাপট ছিল। ৭০-৬৮ সন থেকে জমি তৈরি হয়ে আসছিল। ৭৮-এ একটা অনুকূল পরিস্থিতিতে সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটেছে। সারা দেশেই প্রথমবারের মতো কেন্দ্রে অকংগ্রেসী সরকার এসেছে, রাজ্যের মানুষের আন্দোলন বেগবান হয়েছে, সেই প্রেক্ষাপটে রাজ্যে একটা পরিবর্তন হয়েছে। তারপর ৭৭-এ ৭৮-এ বামফ্রন্ট এলো, ৮৩ সনে দিল্লিতে কেন্দ্রীয় সরকার ছিল, তখন স্বাভাবিকভাবে কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল। কংগ্রেস দল স্বাভাবিকভাবেই চাইবে তাদের দল রাজ্যে ক্ষমতাসীন হোক। সেক্ষেত্রে তো দেখলাম যে ৮৩ নির্বাচনে দ্বিতীয় বামফ্রন্ট সরকার এলো, তাহলে কেন্দ্রের ইচ্ছা অনিচ্ছাটা বড় কথা না। আমি ধরে নিচ্ছি কেন্দ্র চাইছিল, কেন্দ্রীয় শাসক দল কিংবা কেন্দ্রীয় সরকার চাইছিল, যেহেতু বামফ্রন্ট সিপিআইএম দিল্লির বিরোধী, সেখানে কংগ্রেস দল ক্ষমতা আসুক, এটা ধরে নিচ্ছি। এটা ধরে নিল দ্বিতীয় যেটা হবে না, চাওয়াটার
চাওয়াটা বাস্তবে প্রতিফলিত হয়নি। 83 সনে 80 দাঙ্গা সত্ত্বেও বামফ্রন্ট ক্ষমতায় ফিরে এসেছে। এরপর বিষয়টা যদি আবার পাল্টা যুক্তিতে একটা যাওয়া বলুন। যায়, কারণ আজকের যে টক শোটা হচ্ছে তক্ক যুক্তি গপ্পের, একটা মোশনটাই এমন একটা মোশন আছে যেই বিষয় নিয়ে প্রতি মুহূর্তে অ্যাঙ্কারের জায়গা থেকে আমাকে যুক্তিগুলোকে দাঁড় করাতে হচ্ছে, কিন্তু আমি বারবারই বলি যে মানুষের ভোট তো মানুষের ভূমিকাকে কোথাও অস্বীকার করা যায় না, না। এই বিতর্কের এই যে- মধ্যেই এই তো জায়গাটা মানুষের ভূমিকা অস্বীকার করা। আমি অস্বীকারের জায়গাটা এই জায়গায় আসছি। 83 সালে রাজনৈতিক একটা বিশ্লেষণ এরকম করা যেতে পারে যে 83 সালে ওই সময় দাঁড়িয়ে কেন্দ্রের কংগ্রেস সরকার, মানে ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার, একদিকে খালিস্তান মুভমেন্ট, আরেকদিকে উলফা মুভমেন্ট, আরেকদিকে নন অ্যালাই মুভমেন্টে ফিদেল কাস্ট্রো ইন্ডিয়াতে আসা, সবকিছু মিলিয়ে সিপিআইএম এর সাপোর্ট বা রাষ্ট্রপতি ইলেকশন, ভিভিগিরির ইলেকশন, ভিভিগিরি 83 নন, ভুল বলছেন, এর আগের অনেক election, আগে। ভিভিগিরি ইলেকশন 72-এর আগে, ওই সময় দাঁড়িয়ে কেন্দ্রের যে রাজনীতি 69 অনেক আগে। 69 ওই সময় দাঁড়িয়ে টোটাল যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সিপিএম এর প্রয়োজন ছিল কংগ্রেসের কাছে। এই কারণে ত্রিপুরাতে ওই সময় দাঁড়িয়ে 83-তে রয়ে গেছে, যেটা 88-এ গিয়ে দেখিনি দিল্লির কংগ্রেস সরকার প্রয়োজন নেই বলা চলে জোর করে নিয়ে গেছে 88-এ। এই বিষয়টাকে কিভাবে অস্বীকার করবেন? না না, আমি এর সাথে কোনো এই তো মানে এর সাথে আমি কোনো মতে একমত হতে পারি না। প্রথমত নন অ্যালাইন মুভমেন্টে ভারত সরকারের ভূমিকা, ভারতের সম্পর্ক, এর সাথে আন্তর্জাতিক, যখন নন অ্যালাইন মুভমেন্টে ভারত আছে, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি হয়েছে, তখন পশ্চিমবঙ্গে বামপন্থীর সাথে কংগ্রেস সরকারের প্রচণ্ড মতবিরোধ হয়েছে। সেখানে আতাফিস্তির সন্ত্রাসের অভিযোগ উঠেছে। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কংগ্রেস, সিপিআইএম মূলত সম্মুখ সমরে ছিল। নন অ্যালাইন মুভমেন্ট বিদেশ নীতি একরকম, বিদেশ নীতির প্রতিফলন আভ্যন্তরীণ নীতিতে পড়বে কোথায় পড়েছে? ভারত সোভিয়েত যখন বন্ধুত্ব, তখন জরুরি অবস্থা হয়েছে, সিপিআইএম নেতাদের নেতৃত্ব জেলে গেছেন, অন্য বামপন্থী দলগুলো জেলে গেছেন, শুধুমাত্র সিপিআই বাদে, যেহেতু সিপিআই জরুরি অবস্থা সমর্থন করেছিল। আর 83 বিধানসভা ভোট তো এর সাথে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতা এসেছে, ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পূর্বে 84 সন, 80 সনের মধ্যবর্তী নির্বাচনে ইন্দিরা গান্ধী দারুণভাবে ক্ষমতায় ফিরে এসেছে। কংগ্রেস দল তখন জোয়ার অবস্থা, তখন তো কংগ্রেসের সংকট তৈরি হয়নি। কেন কংগ্রেস সিপিএম এর উপর নির্ভরশীল হবে? 83 নির্বাচন, এই রাজ্যের মানুষ ভোট দিয়েছে, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আবার 88 আমরা সনে 90 দশক পর্যন্ত প্রাথমিক স্তরের আলোচনাটা রাখি। না, আপনি তো আমাকে আমি বলি 90 দশক, 83 সনে তো আমরা second phase এ আসবো, 90 মানুষের পরে। ইচ্ছার প্রতিফলন হয়েছে। 88 পরিস্থিতি আলাদা। 88 পরিস্থিতি 10 বছর বামফ্রন্ট ছিল, সেখানে সেই নির্বাচনে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এই প্রথম বিভিন্ন ক্ষেত্রে টিএনবির গণহত্যার পূর্বপুত্রত অঞ্চল আইন জারি করা, বিভিন্ন কারণে বামফ্রন্ট কোণঠাসা ছিল, সেখানে পরিবর্তন হয়েছে। সেটা সবটাই যে কি প্রয়োজনে হয়েছিল, এই যে জায়গাটা এই প্রয়োজন নাই, এই তো আপনি আপনার বক্তব্যের প্রতিবাদ্য হচ্ছে সবটাই কেন্দ্র ঠিক করে দেবে। এটা যেমন পুতুল খেলা নয়, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কেন্দ্রের ভূমিকা অনেক সময় রাজ্য সরকারের পক্ষে থাকতে পারে, অনেক সময় বিরুদ্ধে থাকতে পারে। 83 নির্বাচন, 78 নির্বাচন এক প্রেক্ষাপট হয়েছে, 88 বিধানসভা নির্বাচন আরেক প্রেক্ষাপট হয়েছে। যদি একটু ক্লিয়ার করে যে 93 সনে যেইভাবে আপনার কথা অনুযায়ী যেভাবে স্মুথ ইলেকশন হয়েছে, লেফট আবার ক্ষমতায় এসেছে, 88-তে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এমন কি বাধ্যবাধকতা ছিল যে রাজ্য সরকারটাকে জোর করে ফেলে দেবে? 88-তে অনেকগুলো কারণ ছিল। 88-তে আপনার এখানে টিএনবির সমস্যা ছিল, এখানে উগ্রপন্থার সমস্যা ছিল। 83-র আগে তো 80 জুনের দাঙ্গা 80 জনের দাঙ্গা তো 3টে মহকুমা হয়েছিল, দাঙ্গাকে কন্টেন করা গিয়েছিল। 80 জনের দাঙ্গার পর বিজয় রাঙ্কলের সন্ত্রাসবাদী সমস্যাটা ততটা ছিল না 83 অব্দি। 83 থেকে 88 যে সন্ত্রাসবাদী সমস্যা বেড়েছিল, সেটার প্রেক্ষাপটও কাজ করেছিল 88 নির্বাচনের প্রাককালে উপদ্রুত আইন, প্রায় 100 লোক গণহত্যা, মান্দায়, চকবস্তা, এই সমস্ত ঘটনাগুলো কাজ করেছে 83 নির্বাচনে কেন্দ্রীয় হস্তক্ষেপের সুযোগ করার। হস্তক্ষেপের জমি তৈরি হয়েছিল, উপদ্রুত আইন, এই সমস্ত কারণে 88 নির্বাচন কিংবা বিধানসভার ভোট গণনা কেন্দ্রে অনেকগুলো অভিযোগ উঠেছিল। অভিযোগগুলোর একদম সারবর্তা নেই তা না। 88 নির্বাচন একটা প্রেক্ষাপট হয়েছিল। আবার 93 নির্বাচন রাষ্ট্রীয় শাসন জারি হয়েছিল, তখন বামপন্থীদের চাপে রাষ্ট্রীয় শাসন জারি করতে বাধ্য হয়েছিল। আমরা যদি 90-এর দশকেরটা পরের স্টেপে আসি, প্রবীর চক্রবর্তী, আপনি বলুন যে এই মোশনটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে এই যে 75-এর ডেডলাইন না ধরে যদি আমরা এর থেকে দেখি, 72 থেকে যদি দেখি, পূর্ণরাজ্য হওয়ার পর প্রথম নির্বাচন, 71-এ পার্লামেন্ট ইলেকশন, সারা দেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বলা যায় কংগ্রেসের পক্ষে একটা ব্যাপক হাওয়া। শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী,
ওনার একটা জনপ্রিয়তা তখন বলা যায় তুঙ্গে সারা দেশে। ত্রিপুরায় পার্লামেন্ট ইলেকশনে দুটো আসনে সিপিআইএম জয়লাভ করে। এই হাওয়া ত্রিপুরায় কার্যকরী হয়নি। ৭২-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন পরবর্তী সময়, সেই বিধানসভা নির্বাচনে সিপিআইএম দল তার আগের নির্বাচনগুলির চাইতে অনেক ভালো ফল করে। বেশ কিছু আসন সে সময় আমার যতটা মনে পড়ে অল্প ভোটের ব্যবধানে সিপিআইএম দল পরাজিত হয়। এটা ঠিক কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনিচ্ছা এটা ততটা কাজ করেনি, নির্বাচক মণ্ডলীর ইচ্ছাটাই প্রতিফলিত হয়েছিল। আবার ৭৭-এ যদি আমরা ধরি পার্লামেন্ট ইলেকশন, সারা দেশে কংগ্রেস বিরোধী হাওয়া প্রবল, জনতা পার্টির পক্ষে এটা ব্যাপক হাওয়া। ভারতবর্ষের মানুষ পরিবর্তনমুখী, পরিবর্তন চায়। ত্রিপুরাতে আমরা কি দেখলাম, সিপিআইএম এর নেতৃত্ব একটা বিরাট অংশের নেতৃত্ব জেলখানায় ছিল, সদ্য জেল থেকে কেউ কেউ বের হয়ে এসেছে। সেখানে লোকসভা নির্বাচন হয়, সে নির্বাচনে সাধারণ আসনের কথা যদি আমরা ধরি, সংরক্ষিত আসনে দশরথ দেব পরাজিত হয়, কংগ্রেস জয়ী হয়। সাধারণ আসনে ডিটেলস না গিয়ে মানে ট্রেন্ডটা বলুন, যে ট্রেন্ডটাই বলছি, ট্রেন্ডটা বলার জন্যই বলছি যে কেন্দ্রের ইচ্ছা অনিচ্ছা কথাটা বোঝার জন্য। সেটা হচ্ছে সিপিআইএম দল, তার প্রার্থী ছিল নৃপেন চক্রবর্তী। নৃপেন চক্রবর্তী সেখানে সাধারণ আসনে তৃতীয় হয়ে যায়। অল্প কিছুদিনের মধ্যে দল তৈরি করে সতীন্দ্রলাল সিংহ সিএফডি দল নিয়ে সেখানে জয়লাভ করে। তরিত মোহন দাশগুপ্ত কংগ্রেসের প্রার্থী দ্বিতীয় হয়। তারপর এখানে দুটো গভর্নমেন্ট হয়, কংগ্রেস দল ভেঙে যায়, দুটো গভর্নমেন্ট হয়। সেখানে প্রফুল্ল দাসের নেতৃত্বে এবং রাধিকা রঞ্জন গুপ্তের নেতৃত্বে দুইটা গভর্নমেন্টের সিপিআইএম দল যে পারফরমেন্স দেখানোর চেষ্টা করে এবং তার সংগঠন শক্তিকে বিস্তার ঘটানোর চেষ্টা করে গোটা রাজ্য জুড়ে, এর ফলে বলা যায় কংগ্রেস তখন সারা দেশেই দুর্বল, ত্রিপুরাতেও দুর্বল হয়ে যায়। বলা যায় কংগ্রেস মাথা তুলতে পারছিল না। আর সিপিআইএম দলের জনপ্রিয়তা এই কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের চাইতে কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু দিল্লিতে কিন্তু জনতা পার্টির সরকার, জনতা পার্টিও এখানে সেইভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি। সিএফডি তার শক্তি ক্ষয় পায়। ফলে দুটো কোয়ালিশনের অভিজ্ঞতার নিরিখে মানুষ ভোট দিয়ে ৭৭-এ যে ভোট হয় ডিসেম্বর মাসে, সেই ভোটে সেখানে সিপিআইএম দল ৫৬টা, তার নেতৃত্বে বামফ্রন্ট ৫৬টা আসন লাভ করে। কংগ্রেস সিএফডি জনতা শূন্য হয়ে যায়। তারপরের ঘটনা তো এখানে পুরুষোত্তম বলার চেষ্টা করেন। পুরুষোত্তমদার আলোচনা থেকে যেই কন্ট্রাডিকশনটাকে আমি পয়েন্ট আউট করতে চাইছি, যে ৯৩ সাল এবং ৮৮ সাল, সরি আমি দুঃখিত, যে ৮৩ সাল এবং ৮৮ সাল এই দুটো নির্বাচনে কেন্দ্রে কংগ্রেস দলের সরকার ছিল। একবার বামফ্রন্ট খুব স্মুথলি ব্যাক করেছে, আরেকবার বলা চলে বলপূর্বক ফেলে দিয়েছে। কেন এই বিষয়টা কেন হলো? না, কেন হলো সেটা তো এটা ঠিক কংগ্রেস দলের নেতৃত্ব স্বীকার করে যে ৮৮ সালে যে কায়দাটা অবলম্বন করা হয়েছিল সে কায়দাটা সর্বাংশে সঠিক ছিল না। এটা কংগ্রেস দলের মধ্যে যে শুভবুদ্ধি সম্পন্ন নেতৃত্ব যারা ছিল তারা স্বীকার করে নিয়েছে কায়দাটা শুভ ছিল না। না না, কায়দা শুভ ছিল না তো অবশ্যই শুভ ছিল না, কিন্তু কন্ট্রাডিকশনটা হচ্ছে এই জায়গায় যে এই পদ্ধতি অগণতান্ত্রিক হলে পরেও দিল্লির সরকার চেয়েছে বলেই তো এই কাজটা করতে পেরেছে। না, সেটা তো নিশ্চয়ই দিল্লির সরকার চেয়েছিল বলে উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে পেরেছে।
সামরিক বাহিনীকে, আধা সামরিক বাহিনীকে কাজে লাগাতে পেরেছে, গণনা কেন্দ্রে ঝামেলা সৃষ্টি করতে পেরেছে। এগুলি তো দিল্লির সরকার বা দিল্লির সরকারের একটা অংশের নেতৃত্ব, সরকারের নেতৃত্বে যারা ছিল মন্ত্রীরা, তাদের কেউ কেউ তারা সেই ভূমিকা নিয়েছিল বলেই তো তারা এখানে এটা করতে সক্ষম হয়েছে। আমরা আসছি দাদা, আপনি বলুন এই কন্ট্রাডিকশনটা। গণতন্ত্রে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। মানুষের চিন্তা ভাবনা, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের ইচ্ছা অনিচ্ছার উপরে সবকিছু নির্ভর করে। আপনি বলছেন 1975 তো ইলেকশন হয়নি, 1977 সালে হয়েছিল। 1977 সালে যে কেন্দ্রে জনতা দল ক্ষমতায় এসেছিলেন মুরারজি দেশাইয়ের নেতৃত্বে, তখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম সারা দেশে যখন একটা এন্টি গভর্নমেন্ট, কংগ্রেসের একটা গভর্নমেন্ট হওয়ার জন্য সারা ভারতবর্ষে হাওয়া চলছে, ইন্দিরা গান্ধীও তখন ইলেকশনে হেরে গেলেন, সেই হাওয়ায় এই রাজ্য প্রতিফলন হয়েছে। আমি দেখেছি শচীন্দ্রলাল সিংহ দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যে অ্যাবসেন্ট থাকার পর হঠাৎ করে ত্রিপুরা রাজ্যে এসে যখন সিএফডি দল করলেন, উনি তখন এখানে এমপি হয়েছেন। তখন কিন্তু মুরারজি দেশাই সরকার দিল্লিতে, তাদের চাওয়া না চাওয়ার উপরে এটা নির্ভর করেনি। এই দলেরই যখন এমপি দুইটা সিটে যখন ইলেকশনে দাঁড়ালেন, 2 সিটে বিতর্কটা বোধহয় এমপি ইলেকশন নিয়ে নয়, বিতর্কটা হচ্ছে ওইটাই রাজ্য সরকারের পট পরিবর্তন। এইটাই তো বলছি যে যখন 1977 সালের ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচনটা হলো, 77-এর ডিসেম্বরে বিধানসভা নির্বাচনে দিল্লির যখন দিল্লির জনতা গভর্নমেন্টের এখানে প্রতিফলন হয়নি। আমরা চোখে দেখেছি শচীন্দ্রলাল সিংহ বিধানসভা নির্বাচনে কংগ্রেসী সরকারের প্রতিফলন হয়েছে। ইয়েস, ওই তখন দেখেছি দুইটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শচীন্দ্রলাল সিংহের তখন জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। 6 মাস পূর্বে যিনি ব্যাপক সংখ্যক ভোটে যিনি এমপি হয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে 83-তে নির্বাচন হয়েছে, তখন দিল্লিতে কংগ্রেস গভর্নমেন্ট, কিন্তু এই রাজ্যে কংগ্রেস খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু মানুষের যে ভাবাবেগ, মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে প্রতিফলন, ভোটের প্রতিফলন, এই রাজ্যে কংগ্রেস অল্প কয়েকটা সিটের জন্য কংগ্রেসী সরকার হয়নি। 24টা আসন পেয়ে কংগ্রেস গভর্নমেন্ট করতে পারেনি। 1978 সাল, আমার শ্রদ্ধেয় সিনিয়র দাদা যেটা বললেন যে অনেক কংগ্রেসের নেতৃত্বই 78-এর যে নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এসেছিলেন, তারা পরাজয়ের আসার পদ্ধতিটাকে মেনে নেননি। এই কথাটা সত্য নয়, এই কথাটা সম্পূর্ণ অসত্য। 88 সালের কথা বলছি, 88 সালে সম্পূর্ণ অসত্য, এবং আমি প্রবীরদার সাথে এটা সম্পূর্ণভাবে আমি দ্বিমত পোষণ করছি। 1988 সালে যখন প্রেক্ষাপটে নির্বাচন হয়, এই রাজ্যে আমরা দেখেছি বাম শাসন আসার পর এই রাজ্যে মেহবুবুর রহমান থেকে আরম্ভ করে, শঙ্কর জয়ন্তর থেকে আরম্ভ করে, এই রাজ্যের গীতা চৌধুরীর থেকে আরম্ভ করে, একটা স্কুল পড়ুয়া মেয়ে রেপ করে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এই রাজ্যে হাজার হাজার কংগ্রেসি লোক এরা রাজনৈতিক শিকার হয়েছে। 88 সালের নির্বাচনের প্রাক মুহূর্তে সারা রাজ্যে গণহত্যা হয়েছে, সারা রাজ্যে কংগ্রেসি মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চলছিল। এই রাজ্যের মানুষের নির্বাচনের প্রাক মুহূর্তে বাড়িঘর লুণ্ঠিত হচ্ছিল। এই রাজ্যের কংগ্রেসি মানুষের বাড়িঘরে অগ্নি সংযোগে সমস্ত কমলপুর থেকে যখন রাজীব গান্ধী হেলিকপ্টারে আসছিলেন, সমস্ত কমলপুরের উপর দিয়ে মানুষের অগ্নি সংযোগে হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল। এই রাজ্যে লাল সন্ত্রাসে ত্রিপুরা রাজ্যে যখন মানুষ অতৃষ্ট, খুন সন্ত্রাস রাহাজানি যখন দীর্ঘদিন বাড়তে লাগলো, তখন এই রাজ্যে বাম সরকারটাকে ক্ষমতায় রেখেই উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হয়েছিল।
কেবলমাত্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। এবং সেই সময়ে উপদ্রুত অঞ্চল যদি ঘোষণা না হতো, এই ত্রিপুরা রাজ্যে আরো হাজার হাজার কংগ্রেসী মানুষের বাড়িঘর লুণ্ঠিত হতো, বাড়িঘর পুড়িয়ে দিত। বহু মানুষের বাড়িঘর করেছেন। এবং আমরা 88 নির্বাচনের প্রাক মুহূর্তে দেখেছি সারা ত্রিপুরা রাজ্যে বাজার পর্যন্ত ভাগ হয়েছে, যেখানে বাজারে এই বাজারে কংগ্রেস বাজার করলে ওইখানে প্রশান্তদা, ওই সময়ে প্রশান্তদা, আপনি কি বলতে চাইছেন 88 সালের যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়েছিল, সেই ভোট গণনা উমাকান্ত স্কুলের ভেতরে যে ভোট গণনা হয়েছিল, মজলিশপুরের আসন রিকাউন্টিং করে জিতিয়ে বের করতে সিপিএম এর কাউন্টিং এজেন্টরা ভেতরে থাকতে পারেনি? না না, এগুলি বাস্তবকে কেন অস্বীকার করছেন? এটা একদম মিথ্যা কথা। এটার সাথে বাস্তবের কোনো মিলই নেই। এটা এবং সুষ্ঠুভাবে তারা প্লিজ বলতে দিন, আমি ডিস্টার্ব করিনি কাউকে। ওরা নির্বাচনের পর ওরা এখানে হাইকোর্টে গেছিলেন, হাইকোর্টে মামলা করেছেন, মামলা হয়েছে ফটিকরা নির্বাচন নিয়ে, ইয়ের নির্বাচন নিয়ে, বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে মামলা হয়েছে। এখানে মামলাতে এমন কোন মামলাতে কোথাও এই কথা বলা হয়নি, মামলাগুলো ডিসপোজড হয়েছে। মামলা তো এভিডেন্সের উপর ভিত্তি করে, আইনের উপর ভিত্তি করে মামলাগুলো হয়। এবং সাধারণ চোখে রাজ্যের মানুষ দেখেছে বিষয়টা। যেখানে কোর্টের রায় যেখানে পক্ষে গেছে, সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা ইনভেস্টিগেশন করার দায়িত্ব আমাদের নেই। হাইকোর্ট ইনভেস্টিগেশন করেছে, হাইকোর্ট ইনভেস্টিগেশন করে এখানে কিছু ত্রুটি বিচ্যুত পায়নি এবং মামলার রায় আমাদের পক্ষে গেছে। এবং ওইখানে জোর করে কাউন্টিং হলে যে করেছে, এটা সর্বৈব মিথ্যা কথা। এটা সত্যের অবলাপ মাত্র। আমরা দর্শক বন্ধুরা, আমরা প্রথম পর্যায়ের আলোচনা তিনজনের কাছ থেকে শুনে নিলাম। এই আলোচনাগুলোর মধ্যে তিনজন বলা চলে আমাদের তিনজন স্পিকার গেস্ট, ওনারা তিন ধরনেরই বক্তব্য উপস্থাপন করেছেন এবং একটা জায়গা কিন্তু তিনজনের বক্তব্য থেকে বেরিয়ে আসছে যে মানুষ হচ্ছে শেষ কথা, মানুষের ভোটেই কিন্তু সরকার নির্বাচিত হয়। কিন্তু সেই সরকার নির্বাচিত হওয়ার প্রশ্নে যে কেন্দ্রীয় সরকারের বা এই দেশের গভর্নমেন্টের যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু বিভিন্ন কন্ট্রাডিকশনের মধ্যে থেকে যাচ্ছে। কারণ এই পর্যায়ের যে আলোচনা, 83 নির্বাচন দেশের মধ্যে কংগ্রেস সরকার, 88-এর নির্বাচন দেশের মধ্যে কংগ্রেস সরকার, ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট প্রথমবার ছিল, সেকেন্ডবার বলা চলে জোরপূর্বক পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং প্রশান্তদা এই বিষয়টা মানতে রাজি নন। কিন্তু সব মিলিয়ে কিন্তু বলা চলে যে মানুষের ভূমিকা তো অবশ্যই আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের ভূমিকা কিন্তু কম নয়। আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যাচ্ছি। দাদা, 90 সালের পর থেকে যেই বিষয়গুলো হচ্ছে, যে রাজ্যের সরকার, ত্রিপুরা রাজ্যের মতো ছোট রাজ্য, এই রাজ্যের সরকারের পরিবর্তনের ক্ষেত্রে 93 ইলেকশনকে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নেই, আপনি কি বলবেন? না, প্রথমত হলো আমি একটু আপনি বললেন যে 88 সনে নির্বাচন কেন্দ্র চেয়েছিল এবং ত্রিপুরাতে হস্তক্ষেপ হয়েছে। প্রশান্তবাবু যাই বলুক, উনি বলবেন উনি দলের সেনাপতি, কিন্তু ঘটনাই প্রশান্তবাবুর বক্তব্যের সাথে এই রাজ্যের মানুষ একমত হতে পারবেন না, কারণ অভিজ্ঞতা তো মানুষের হারিয়ে যায়নি। গণনা কেন্দ্র দখল করা হয়েছিল, সন্তোষ মোহন দেব মারা গেছেন, মৃতদের নিয়ে কথা বলতে নেই, কিন্তু সত্য তো বলতে হবে, উনি ত্রিপুরাতে রিগিং আমদানি করেছিলেন। এর আগে রিগিং শব্দটার সাথে ত্রিপুরাবাসীর পরিচয় হয়নি। মাননীয় শ্রদ্ধেয় সন্তোষবাবুর কল্যাণী রিগিং আমরা জানতে পারলাম, আমরা দেখেছি কিভাবে গণনা কেন্দ্র দখল করা হয়েছিল। এটা শুধু গণতন্ত্রের পক্ষে একটা কলঙ্ক ছিল 88 নির্বাচন। এখন প্রশ্ন হলো, 88 নির্বাচনে কেন্দ্র চেয়েছিল, কেন্দ্র সবসময় শাসক দল 83-তে চেয়েছিল, 83-তে চাওয়ার পরও এখানের মানুষের ইচ্ছার প্রতিফলন হতে পেরেছিল, কারণ সিপিএম দলের তরফ থেকে সাংগঠনিক প্রস্তুতি ছিল। 88 নির্বাচনে সিপিএম দলের সাংগঠনিক ব্যর্থতাও অনেকটা দায়ী ছিল, কেন্দ্রকে সুযোগ করে দিয়েছে মানুষের। প্রথমত এই যে 100 গণহত্যা হলো, গণহত্যার পর আমরা দেখলাম যারা গণহত্যা করলো তাদের সাথে যুক্তি হয়ে গেল। তো গণহত্যার লক্ষ্য কি ছিল? বামফ্রন্টকে উৎখাত করা, এবং কেন্দ্রীয় সরকার পরবর্তী সময় এই গণহত্যা যারা করলেন তাদের সাথে চুক্তি করলো, এবং গণহত্যা করে তারা নজর কাড়লো। তবে গণহত্যা করা হলো নির্বাচনের 2 দিন 1 দিন আগে,
ভোট কেন্দ্রে মানুষ আসছে চিতার আগুন দেখে, সারিবদ্ধ চিতা। এই যে গণহত্যাগুলো করলো অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনের প্রাককালে সরকারকে কোণঠাসা করার জন্য, নির্বাচনের পর তাদের পুরস্কৃত করা হলো, তাদের সাথে শান্তি চুক্তি করা হলো, সেই ইতিহাস তো আমরা ভুলে যাইনি। কিন্তু তখন কেন পারলো? তাহলে কি পুরুষোত্তম এই জায়গাটা কি এস্টাবলিশ না, করে না, না? এটা- দিল্লির সরকার না, যেভাবে না, চেয়েছে সেভাবে হয়েছে? সেটা হয়েছিল। দিল্লি সরকার 83 তো নিশ্চয়ই সিপিআইএম কে ব্ল্যাঙ্ক চেক দেয়নি। 83 তো দিল্লি সরকার নিশ্চয়ই চেয়েছিল তার দল ক্ষমতা আসুক। প্রশান্ত বললেন 24টা আসন পেল, কিন্তু বাকি 7টা আসন পায়নি, কিংবা গণনা কেন্দ্রের মধ্যে অরাজক অবস্থা সৃষ্টি করার সুযোগ হয়নি, কারণ সিপিআইএম দলের সাংগঠনিক প্রস্তুতি ছিল, তারা সেই জায়গায় ছিল। 88 নির্বাচনে দিল্লির হস্তক্ষেপের সুযোগ হয়েছে, সিপিআইএম দলের সাংগঠনিক ব্যর্থতা, গণনা কেন্দ্রগুলো তারা রক্ষা করতে পারেনি। এই তাদের ধারণাই ছিল না যে গণনা কেন্দ্রে এই ধরনের সন্ত্রাস হবে, গণনা কেন্দ্রে এইভাবে দিনে চুরি হবে, এটা তারা ভাবতেই পারেনি। এবং এটাই সুযোগটা করে দিয়েছে। এটা হলো 88 অবধি। 88 ত্রিপুরার ইতিহাসে একটি ব্ল্যাক স্পট। এবং 93 সনে প্রথমত হলো 88 থেকে 93, প্রশান্ত আমার বন্ধু লোক, আমার কলিগ, উনি রাগ করলো, আমার কিছু বলার নেই, আমাকে বলতে হবে। 88 থেকে 93 ত্রিপুরাতে অপশাসনের পর্ব ছিল। সমস্ত অংশের মানুষ, তরিত মোহন বাবু পুরনো কংগ্রেসি, বিবেক ভোটের ডাক দিয়েছিলেন। মানুষের একটা ব্যাপক ইচ্ছা ছিল যে কোনোভাবে সরকারটা পরিবর্তন হোক, এমন কংগ্রেসেরও চাইছিল বিভিন্ন কারণে। এটা নিয়ে এই টক শোতে সময় নষ্ট করে লাভ নেই, পরিবর্তন চাইছিল। এবং সেই পরিবর্তন চাওয়ার ক্ষেত্রে 88 ঘটনাতে পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে চাপ তৈরি করার মতো সিপিআইএম দলের অবস্থা ছিল। কারণ নরসিংহ মাডাও সরকার তখন সংখ্যালঘু সরকার ছিল, সিপিআইএম এর উপর নির্ভরশীল ছিল। সিপিআইএম এর চাপে তারা 88 মতো পুনরাবৃত্তি করতে পারেনি। এটা হচ্ছে 93। এরপরে আপনার 98 থেকে যতগুলো নির্বাচন 93 সালটা যদি ধরি, হ্যাঁ। তাহলে কি এটা আবার প্রমাণ করে না যে কেন্দ্রের সরকার চেয়েছে, তার কারণেই ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপতি শাসন হয়েছে এবং স্মুথলি না, ইলেকশন? আমি বলবো 93-এ মানুষের মুড যা ছিল, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় না দিলেও পরিবর্তন হতো, তাহলে পরিবর্তন রক্তাক্ত হতো। তখন 88-র মতো গণনা কেন্দ্র দখল করা যেত না, গণনা কেন্দ্র রক্তারক্ত হতো। এবার রাষ্ট্রপতি শাসন দেওয়াতে গণনা কেন্দ্রে রক্তারক্তি এড়ানো গেছে, লোকক্ষয় এড়ানো গেছে, রক্তপাত এড়ানো গেছে, নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু 93 সনে এই রাজ্যের দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের মধ্যে ত্রাহি রব উঠেছিল, না একটা পরিবর্তন দরকার, এইভাবে চলে না। এটা যদি না হতো, কেন্দ্র যদি হস্তক্ষেপ না করতো, 93 পরিবর্তন হতো। পরিবর্তনটা এতটা স্মুথলি হতো না, অনেক রক্তপাত, অনেক লোকক্ষয়, দুদলের লোকজন মারা যেত, সেটাকে অ্যাভয়েড করা গেছে রাষ্ট্রীয় শাসন দেওয়ার ফলে। তার মানে বিষয়টা তো এটাই এস্টাবলিশ করে যে কেন্দ্রীয় সরকারের চাহিদা এই রাজ্যের পট পরিবর্তনে সহায়তা করেছে, না থাকলেও মানুষের চাহিদাকে এখানে গুরুত্ব দেওয়া। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় শাসন জারি করা ত্রিপুরার নির্বাচনের প্রশাসনের হস্তক্ষেপের সুযোগটা কম করে দিয়েছে। নাহলে প্রশাসন, আমরা আসছি প্রশান্ত দা, এই যে দাদার এই ব্যাখ্যাটা নিয়ে 93 সালের ভোটটা নিয়ে কি বলবেন আপনি? আমি 93 সালের ভোটটা নিয়ে বলার আগে 88 যেত, আমি 88-তে যেতে হবে, কারণ উনি বললেন, আমার বন্ধু, আমাদের হাতে সময় এত হবে না, আমরা একটা না বললে আমি দর্শকদের কাছে আমি খুব শর্ট উনি যেটা বললেন 88 কালো দিনের কথা, 88 সালের পরে এই যে ব্ল্যাক টিগমা ইন আওয়ার স্টেট, এটা একদম মিথ্যা কথা। এটা মিথ্যা কথা বলবো না, এটা আমার ভুল, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ 88 নির্বাচনে আসার পর, এই জোট সরকার আসার পর অনেক গণমুখী কাজ হয়েছে, এই রাজ্যের উন্নয়ন প্রগতি অনেক দূরে গিয়েছে, এই রাজ্যের শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। টিএনবি চুক্তির ফলে রাজীব গান্ধীর ইয়েতে এই রাজ্যের শান্তি। দাদা, এই ক্ষেত্রে যদি আমরা একটা তর্ক করি, আপনার কথা অনুযায়ী যদি এত গণমুখী কাজ হয়ে থাকে, 93-তে যখন মানুষের ভোট দেওয়ার সুযোগ আসলো, তখন একবারে 49টা আসন বিরোধীদের, মানে তৎকালীন বিরোধী আজকের শাসক দল সিপিএম, তাদেরকে দিয়ে দিল এত গণমুখী কাজের পর। এইটার জন্য আমি উত্তর দিচ্ছি আপনাকে, এটা আমাকে বলার সুযোগ দিতে হবে। প্লিজ। আমরা দেখেছি এই রাজ্যে কংগ্রেস দলটাকে দুর্বল করার জন্য একটা শ্রেণীর মানুষ সবসময় এটা লেগেছিলেন। 1977 সালে যখন আমাদের অ্যাসেম্বলিতে 2/3 মেজরিটি, সেই সময় কংগ্রেসের একটা অংশ, একটা আমাদের 19 জন এমএলএকে নিয়ে বের করে নিয়ে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করে
কংগ্রেস গভর্নমেন্টটাকে সুকুমার সেনগুপ্তর গভর্নমেন্টটাকে ফেলে দিয়ে এই রাজ্যে হিস্ট্রি তো ঠিক আছে, কিন্তু focal point আসুন, focal point আসুন, please। এই রাজ্যে সিপিএম সরকারটাকে আনার রাস্তা সুগম করে দিয়েছে। ওই গোষ্ঠীটাই, সেম গোষ্ঠীটা 1993 সালে, নরসিংহ রাও সরকার, নরসিংহ রাও রাষ্ট্রপতি শাসন চালু করেছে। 1993 সালে ওই গোষ্ঠীটাই এই রাজ্যে কংগ্রেসটাকে দুর্বল করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছিল। উনি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যে লয়াররা আন্দোলন করেছেন। আমরা পুরুষোত্তম বাবু আমার সাথে কংগ্রেসের এত ক্ষতি করছে, তাদেরকে ওই সময় বের করে দেননি কেন? প্লিজ আমাকে শেষ করতে দিন, এটা বলুন, কথাটা এত বলুন, শর্ট বলুন। বলা যাবে না। হ্যাঁ। ওই রাজ্যে পুরুষোত্তম বাবুরা আমাদের সাথে একত্র হয়ে এই রাজ্যে কিন্তু আমরা 29 দিন লয়ার্স আন্দোলন হয়েছে। এই রাজ্যের ওই প্রশাসকের আমলে এই রাজ্যে পুলিশ আন্দোলন হয়েছে। এই রাজ্যে ওই প্রশাসকের কারণে এই রাজ্যের বিভিন্ন রকম কংগ্রেস দল যখন আসেনি দুর্বল হয়েছে। এই রাজ্যে ওই প্রশাসকের নেতৃত্বে, যেমন 1978 সালে এই রাজ্যে কংগ্রেস গভর্নমেন্টটাকে ফেলে দিয়েছিল, এই রাজ্যে নাটকীয়ভাবে এই রাজ্যে কংগ্রেস দলটাকে দুর্বল করার জন্য ওই প্রশাসকের নেতৃত্বে এই রাজ্যে 1993 সালে আবার সরকারটাকে ফালার জন্য চক্রান্ত আরম্ভ করেছে। যখন দিল্লির গভর্নমেন্ট, দিল্লি সবসময় সারা ভারতবর্ষের মানুষকে নিয়ে চিন্তা করে, মানুষের জন্য দিল্লি সবসময় কংগ্রেস চিন্তা ভাবনা করে থাকে। যখন দেখেছিলেন যে এই রাজ্যের গণতন্ত্রের জন্য 1993 সালে ওই প্রশাসক ক্ষতিকর, তখন দিল্লি এখানে এই রাজ্যের মানুষের স্বার্থে এখানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাজ্যে মানুষের বাস্তব এবং মানুষের ভোটটাকে, মানুষের চাহিদাকে সম্মান দিয়ে, যদি ওই সময় নরসিংহ রাও সরকার বা ওই সময় রাষ্ট্রপতি ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি না করতেন, তাহলে কি সিপিএম এর আসার সম্ভাবনা ছিল? সেটা মানুষ বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো। আপনারা রাজনৈতিক না, মানুষ যেটা চেয়েছে, আমি আগেই বললাম গণতন্ত্রের মানুষ সত্যি, মানুষের ভোটে আমি দিল্লির ভোটে কোনো প্রভাবিত হয় না। এই বিষয়ে বলুন। দিল্লির ভোটে ওই সময় দাঁড়িয়ে আপনি তো বামপন্থী রাজনীতি করতেন, যুবনেতা ছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আগের পর্বগুলি আর পুনরাবৃত্তি সময় করতে কম চাই আছে, না, সময় কম আছে। সময় কম। 88 সালের নির্বাচন এটা ঠিক নিয়ম মেনে হয়নি। এটা প্রশান্তবাবু আমার সাথে দ্বিমত পোষণ করেছে, কিন্তু কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব, তাদের একটা অংশ 88 সালের পরবর্তী সময়ে তারা স্বীকার করে নিয়েছে, প্রকাশ্যে স্বীকার করেছে। 88 থেকে 93 ওই সময়টা নানা কাজকর্মের মধ্য দিয়ে, সেটা ত্রিপুরার মানুষ, তার অভিজ্ঞতা আছে, আমি এখানে বলে সময় নষ্ট করতে চাই না, সেই অভিজ্ঞতার নিরিখে মানুষ বিচার করেছে। 93 ভোটে আমরা দেখেছি কি, প্রথম এই ভোটের বেশ কিছুদিন আগে থেকে এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বের একটা অংশ সহ সাধারণ কংগ্রেস প্রেমী, কংগ্রেস সেবী, কংগ্রেস সমর্থক, তাদের মধ্যে নানাভাবে সরকার বিরোধী একটা বিক্ষোভ দানা বেঁধে উঠছিল। এটা 88 সালের সরকার তৈরি হওয়ার পর থেকেই। তখনকার আমিও সিপিআইএম দলের সাথেই ছিলাম, যুব সংগঠনের সাথে কাজ করতাম। ফলে সেখানে সেই সময় সিপিআইএম দল এই বিক্ষোভগুলিকে খুব সুকৌশলে সেখানে কাজে লাগিয়ে সিপিআইএম এর সংগঠন শক্তিকে বিস্তার ঘটানোর চেষ্টা শুরু করেছিল। এবং এই করতে করতেই নির্বাচন এসে যায়। নির্বাচনের প্রাক মুহূর্তে পুরুষোত্তম বলেছে কংগ্রেসের প্রবীণ নেতা তরিতমোহন দাশগুপ্ত, শুধু তরিতমোহন দাশগুপ্ত না, আমি কারণ নাম উল্লেখ করে এখানে বেকায়দায় ফেলতে চাই না, কংগ্রেসের একটা বড় অংশের নেতা কর্মী নানাভাবে তারা ওই সরকারটাকে আর সহ্য করতে পারছিল না, সরকারটার পরিবর্তন চাইছিল, যেটা এখন আমরা ত্রিপুরায় এই 18 সালের নির্বাচনের প্রাককালে আমরা আসবো, এই জায়গাটা পরের দিকে আসি, আমাদের সময় কম আছে, সংক্ষেপে বলুন প্লিজ। ফলে 93 এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন নির্বাচন দোরগোড়ায়, তখন নানা অনিয়ম,
নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসনের হস্তক্ষেপ সহ নানা অনিয়ম উঠে আসে, তথ্য প্রমাণ সহ সেগুলি নির্বাচন কমিশনের কাছে যায়। নির্বাচন কমিশন সেই জায়গায় দাঁড়িয়ে এই তথ্য প্রমাণের নিরিখে তারা নির্বাচনটাকে স্থগিত করে দেয়। স্থগিত করার পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শাসন জারি হয়। সেখানে সরকারের মেয়াদ চলে যায়। রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো গতান্তর ছিল না কেন্দ্রীয় সরকারের না, কাছে। এটা তো এগুলো তো ঘটনা, বাট ওই সময় রাষ্ট্রপতি শাসন যদি না হতো তাহলে 93 সালের নির্বাচনে এত স্মুথলি সিপিএম গভর্নমেন্ট বা বামফ্রন্ট গভর্নমেন্ট করা কি পসিবল ছিল? আমি বলি যে 93 সালে রাষ্ট্রপতি শাসনের পর মানুষের মনোভাবের একটা পরিবর্তন ঘটে যায়, যেটা আগে রাষ্ট্রপতির শাসনের আগে থেকেই সরকার বিরোধী একটা মনোভাব তীব্র আকার ধারণ করেছিল, সেটা অনেক বেশি সংহত হয়ে যায় রাষ্ট্রপতি শাসন। পুরুষোত্তমদা যে জায়গাটাকে বলার চেষ্টা করছিল যে ওই সময় দাঁড়িয়ে কেন্দ্রের সরকারে যে নরসিমা রাও সরকার ছিল তাকে পেছন থেকে ঠেস দিয়ে রেখেছিল সিপিআইএম। তাহলে সংখ্যালঘু ছিল, সংখ্যালঘু সরকার ছিল। তাহলে কেন্দ্রীয় সরকার ওই রকম পরিস্থিতিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা, এটা কি সিপিএম এর পক্ষে এক প্রস্ত এগিয়ে দেওয়া না? নিশ্চয়ই সিপিআইএম আমরা তাহলে এই জায়গাটা আবারও প্রমাণে আসে। যাই হোক, আমরা যাচ্ছি এর পরবর্তী সময় 98 সাল এবং 2003 সাল, এই দুইটা সময় আমরা দেখেছি যে কেন্দ্রের মধ্যে অকংগ্রেসী সরকার। 3 সালে বাজপেয়ীর নেতৃত্বে, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার ছিল। এর আগে অকংগ্রেসী সরকার 98 সালগুলোতে ছিল, ওই সময়টাতে ছিল। তারপরেও এই জায়গাতে অকংগ্রেসী সরকার ত্রিপুরাতেও তৎকালীন বিরোধী দল বা প্রধান বিরোধী দল, আজকেও বিরোধী দল অবস্থায় আছে কংগ্রেস, সেই জায়গাতে খাপ খুলতে পারেনি বিধানসভা নির্বাচন। এই জায়গাটা কেন হয়েছিল? এখানেও তো এই বিষয়টাকে আসে যে কেন্দ্রীয় সরকারের মনোভাবের সাথে সঙ্গতি রেখেই ত্রিপুরায় পালাবার পরিবর্তন হয়। আপনি কি মনে করেন না পুরুষোত্তম দা? না, আমি তো একদম মনে করি না। কেন্দ্রীয় সরকারের মনোভাবের সাথে ত্রিপুরার পালাবদল কি করে হবে? ত্রিপুরার মানুষ ঠিক করবেন। কেন্দ্র চাইলেই পালাবদল হবে তা নয়, আবার কেন্দ্র না চাইলেও পালাবদল হতে পারে যদি মানুষ ঠিক করেন। আর আপনার ইতিহাস কিন্তু কোথাও প্রমাণ করছে না। না, এটা কেন্দ্র চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে না। কেন্দ্র চাইলেই তাত্ত্বিকভাবে এই জায়গাটা তো সঠিক যে মানুষের বাস্তবে বলছে, বাস্তব কোথায় বলছে তো বাস্তব সবগুলো নির্বাচন দেখুন না। 88 সনে যেটা সবাই বললো, 93 সনে রাষ্ট্রীয় শাসন না হলে পরিবর্তন হতো। সেই পরিবর্তনের প্রক্রিয়া অত মসৃণ না হতো, পরিবর্তন মানুষের যা মুড ছিল আপনিও জানেন, পরিবর্তন হতো। পরিবর্তন রক্তাক্ত হতে পারতো, রক্তপাত হতে পারতো। সেই রক্তপাত কেরানো গেছে রাষ্ট্রীয় শাসনের মাধ্যমে নির্বাচন করে, কিন্তু পরিবর্তন হতো। কেন্দ্রের চাওয়া না চাওয়ার কারণ পরিবর্তনের জমি রাজ্যের মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেটা রাষ্ট্রীয় শাসন সেই পরিবর্তন প্রক্রিয়াকে মসৃণ করেছে, কিন্তু রাষ্ট্রীয় শাসন না থাকলেও পরিবর্তন হতো। আর 93 কিংবা 98 পরবর্তী নির্বাচন বিজেপি সরকার তো মাঝখানে ছিল, তখন 2003 সালে বিজেপি ছিল। তখন বিজেপি চাওয়া না চাওয়া কোনো নির্ভর করতো না। এখানে বিজেপি চাইলে হতো না। আজকে বিজেপি চাইলে হতো না, তখন বিজেপি এখানে সংগঠন নেই। বাম বিরোধী ভোটটা, বাম বিরোধী রাজনীতির মূল মুখ ছিল কংগ্রেস। এখন বিভিন্ন কারণে ত্রিপুরাতে বাম বিরোধী রাজনীতির কিংবা বাম ফ্রন্টের বিরোধী পক্ষ হিসেবে দাঁড়িয়েছে বিজেপি। এর আগেও সবগুলো নির্বাচনে আমি যেটা বলতে চাইছি, কেন্দ্রীয় সরকার প্রথমত কেন্দ্রীয় সরকার চাওয়া, শুধু চাইলাম এতে কিছু আসা যায় না। চাওয়াটাকে কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। যে হস্তক্ষেপ করলে সমস্যা হবে, কিন্তু সেই সমস্যাও এড়ানো যায় যদি মানুষের রায় দৃঢ় থাকে, সেই সমস্যা এড়ানো যায়। সেই সমস্যা আমরা ত্রিপুরায় দেখেছি। ত্রিপুরার রাজনীতির একটা বিশিষ্ট বৈশিষ্ট্য আছে। 72-এ যখন প্রবীরদা বলেছেন, 72-এ যখন সারা ভারতবর্ষে ইন্দিরা গান্ধী বিজয় রথ মসৃণ গতিতে চললো, সেই বিজয় রথ পশ্চিম ত্রিপুরায় এসে থমকে দাঁড়ালো এবং দুটো লোকসভা আসনে 71-এর মধ্যবর্তী নির্বাচনে সিপিএম দল জিতলো এবং 72-ও 18টি সিট পেল এবং অল্প 7-8টা সিট 300-400 ভোটের ব্যবধান হেরেছিল। আমি যেটা গুরুত্ব দিতে চাই, কেন্দ্রীয় সরকার প্রথমত হলো কেন্দ্রীয় সরকার তার সরকারি দায়িত্ব পালন করে, কিন্তু আমাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার সবসময় তার নিছক সাংবিধানিক প্রশাসনিক দায়িত্ব পালন করে না, এর বাইরেও গিয়েও কাজ করে। এই অভিযোগ বারবার উঠেছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তার নিজের পছন্দ মতো রাজনীতি, তার নিজের পছন্দ মতো সরকার, বিভিন্ন রাজ্যে হস্তক্ষেপ করা, গভর্নরদের ব্যবহার করা, গভর্নরদের বিরুদ্ধে কেন্দ্রের এজেন্ট হিসেবে অভিযোগ বারবার উঠে আসছে, এখনো মাঝে মধ্যে ওঠার বহর কমেছে।
কিন্তু কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপও করে সেক্ষেত্রে সমস্যা করে, জনমতের প্রতিফলনের ক্ষেত্রে সমস্যা করতে পারে, কিন্তু শেষ অবধি জনমত নিজেকে প্রতিফলিত করবে, সেটাই আমার বিশ্বাস। এবং আপনি যদি ত্রিপুরার ঘটনাবলী, বিগত 30 বছরের ঘটনাবলী দেখেন, আমার এই বিশ্বাসকেই প্রতীয়মান করে। আমরা প্রবীর চক্রবর্তী, আপনার কাছে বিগত 10 বছর ধরে 2008, 2013 কেন্দ্রে ইউপিএ গভর্নমেন্ট সরকার, আপনারা তখন কংগ্রেসে, আপনি ওই সময়টাতে প্রায় কংগ্রেসে চলে এসেছেন বলা চলে, সিপিএম থেকে। ওই সময় দাঁড়িয়ে আপনারা বারবারই অভিযোগ করেছেন যে দিল্লি চাইছে না, দিল্লি চাইছে না, বিষয়টা কি? দেখো আমি যেটা বলতে চাই পরিষ্কার, যে কেন্দ্র চাওয়া না চাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নেই। পুরুষোত্তম যেটা বলেছে যে 93 সালে কেন্দ্র ত্রিপুরার নির্বাচনটাকে মসৃণ করে দিয়েছিল, এটা সুযোগ পেয়েছে সিপিআইএম, মাইলেজ পেয়েছে। ঠিক তেমনি 98 বা 3 সালের নির্বাচনে তখন কেন্দ্রে অকংগ্রেসী সরকার, ত্রিপুরায় কংগ্রেসী দল বলতে বাম বিরোধী কোনো শক্তি ছিল না, প্রশ্ন নেই। সঙ্গতভাবে উঠে আসছে 8 এবং 13 নির্বাচন। 8-এ ইউপিএ সরকার ওই সময় সম্পূর্ণভাবে নির্ভর করত সিপিআইএম এর উপর, সিপিআইএম এর সমর্থনের উপরেই সরকারটা বলা যায় দাঁড়িয়েছিল। সে কারণে সিপিআইএমও গর্ব করে বলতো, আমার এখনো পরিষ্কার মনে আছে, তখন আমি দল ছাড়িনি, সীতারাম ইয়েচুরি সেখানে আস্তাবল ময়দানে বক্তৃতা করতে এসে বলেছিল যে ত্রিপুরায় কিছু করতে গেলে পর কেন্দ্রের প্রাণভূমরা আমাদের হাতে, আমরা প্রাণভূমরাকে টিপে ধরবো, কেন্দ্রের সরকার অগণতান্ত্রিক পথে যদি যেতে চায় কেন্দ্রের সরকার সেখানে ধপাস করে পড়ে যাবে। এর থেকেই বোঝা যায়, সীতারাম ইয়েচুরির বক্তব্য থেকেই বোঝা যায় যে কেন্দ্রের চাওয়া না চাওয়ার উপর নির্ভর। আমরা আসছি প্রশান্ত দা, একটা জায়গা আমরা দেখেছি যে বিগত ইউপিএ গভর্নমেন্ট, দুটো ইউপিএ 1, ইউপিএ 2, এই দুটো গভর্নমেন্টের সময়ে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট সরকারকে বিভিন্ন ইস্যুতে 22 থেকে 34 খানা পুরস্কার দিয়েছে, যেটা মোদী সরকার আসার পর এই পুরস্কারের সংখ্যাটা বোধহয় 1-2তে নেমে এসেছে। এই জায়গাটা কেন হলো? এটা আপনার সাথে আমি একমত না, ওই আমার কথাটা ওইখানেই স্টপ করে দিলেন। আমি বলতে চাই আমাদের কাছে আসলে সময়ের বাধ্যবাধকতা আছে। বলুন প্লিজ প্লিজ প্লিজ। 78-এ যারা এই রাজ্যের কংগ্রেস সরকারের, আমরা এগিয়ে গেছি, অনেকটা এগিয়ে গেছি, সামনের দিকে সময় একবারে কম। প্লিজ বলছি, 78-এ যারা এই রাজ্যের কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যারা দায়ী একটা গোষ্ঠী, 1993 সালে সেম গোষ্ঠী, 2008-এর নির্বাচন, 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনের সেম গোষ্ঠী, এবং 2013 নির্বাচনের সেম গোষ্ঠী। আজকে কংগ্রেস দল রাহু মুক্ত হয়েছে, রাহু কেতু মুক্ত হয়েছে। এই গোষ্ঠীটা দিল্লি চাওয়া না চাওয়ার প্রশ্ন নয়, এই গোষ্ঠীটা এই রাজ্যের পিছন থেকে কংগ্রেসকে বারে বারে ছুরি মেরে পিছন থেকে এই দরজা দিয়ে সিপিআইএম দলকে ক্ষমতায় আনার জন্য রাস্তা সুগম করে দিয়েছে, এটা দিল্লি করেনি। মানে শুধুমাত্র এই মানে একটা পরিবারকে আপনি ইন্ডিকেট করতে চাচ্ছেন। এবার এই একটা পরিবারের এত ক্ষমতা যে কংগ্রেসের মতো সারা ভারতের একটা এত বড় দল এই রাজ্যের মধ্যে তাকে একবার ব্যাকফুটে ফেলে দিল। তারা চিরকালই, আপনারা করছিলেন কি? তারা চিরকালই করেছে, চিরকাল করেছে। 88-তে 78-এ তারা সরকার ফেলেছে 19টা এমএলএ নিয়ে। 1993 সালে এই গোষ্ঠীটার জন্য এই রাজ্যে কংগ্রেস সরকারটা গেছে, সুধীর মজুমদারের নেতৃত্বে গভর্নমেন্টটাকে টিউজিএস চক্রান্ত করে ফেলে দিয়েছে। 1 বছরের মাথায় এই সরকারটাকে রাষ্ট্রপতি শাসন দিতে বাধ্য হয়েছিল। চিফ সেক্রেটারি এই রাজ্যের নিরাপত্তা বোধ করেনি। চিফ সেক্রেটারিকে আপনারা জানেন এখানে মারধর করা হয়েছে, এই রাজ্যের লয়ারদের উপর আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে। তারপরে এই রাজ্যে যখন দিল্লিতে যখন মানে এই জোট আমলটাও আমি বলছি, যখন আপনি যেই পরিবারকে ইন্ডিকেট করতে চাইছেন তারা
ক্ষমতায় আসার আগে ত্রিপুরা রাজ্যে উজান ময়দান হয়েছে, তারা ক্ষমতায় আসার আগে আপনাদের ক্ষমতায় থাকাকালীন সময়ে বীরচন্দ্র মনে হয়েছে, নলোয়া হয়েছে, এটা তো হয়েছে। উজান ময়দানে কি হয়েছে? উজান ময়দানের থেকে আস্ত ত্রিপুরা রাজ্যে অনেক বেশি নারী নির্যাতন হচ্ছে। উজান ময়দান থেকে একটা রাজনৈতিক ইস্যু করা হয়েছিল। আজকে ত্রিপুরা রাজ্যে কি চলছে? খবরের কাগজ দেখলে ডেলি নারী নির্যাতন, ডেলি রেপ, ডেলি বধূ নির্যাতন, ডেলি চলছে। এই নিয়ে অবশ্যই আমরা আরেকদিন বিতর্ক করব, কিন্তু এই পয়েন্টটাকে আসুন যে কেন্দ্রের ইউপিএ গভর্নমেন্ট এই রাজ্যের বামফ্রন্ট সরকারকে থাকতে সাহায্য করেছে কি করেনি? কোনোদিন করেনি। তাহলে এই যে আমি যেই জায়গাটা থেকে শুরু করেছিলাম, এই রাজ্যে এই 10 বছরে ত্রিপুরা রাজ্যের গভর্নমেন্টকে 34টা সাবজেক্টে পুরস্কার দিল। যদি সবটা বিষয় সঠিক হতো, এনডিএ গভর্নমেন্টের আমলে 1-2টোর বেশি পায়নি কেন? না, সেটা এই যে এটা কোন হাইপ তৈরি করার জন্য? সেটা সেই বিতর্ক এক্ষুনি আপনি বারেবারেই বলছেন সময় কম, সেই বিতর্ক আমি নাই গেলাম। সেই বিতর্কটা যদি আমি নাও যাই, কিন্তু এই রাজ্যে মানুষ দেখছেন আমার টক শোতে, মানুষের কাছে পরিষ্কার, ট্রান্সপারেন্ট, এই রাজ্যের কংগ্রেস দলটাকে দিল্লি চাইনি। 2013 সালে আপনি নির্বাচন দেখেছেন। পরিষ্কার চেয়েছে 2013 সালে আমার অভিজ্ঞতা আছে। জয়রাম নরেশ এখানে এসেছিল, এখানে এসে জয়রাম নরেশ আমাকে শেষ করতে দিন। জয়রাম নরেশ আমাকে শেষ করতে 2013 সালে আমরা দেখেছি এই রাজ্যে টিকিট ডিস্ট্রিবিউশন করতে গিয়ে কি হয়েছে কাণ্ড, সারা রাজ্যের মানুষ দেখেছে। এবারে তো শোনা যাচ্ছে আপনাদের দলে হচ্ছে। নো, এইবার আমাদের দলে কোন দল আছে বলে আমার মনে হয় না, কোন গোষ্ঠী। ঠিক আছে, তাহলে আপনার কথা অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের চাহিদা অনুযায়ী ত্রিপুরায় পট পরিবর্তন হয়নি, বিষয়টা এরকম না। না, আমরা খুব সংক্ষেপে 3 জনের কাছ থেকে আমরা জানতে চাই, যদি এরকম হস্তক্ষেপ হয়ে থাকে তাহলে কি দেশের গণতন্ত্র বিপন্ন কিনা? অবশ্যই কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের হস্তক্ষেপ করে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবান্বিত করার চেষ্টা করে, অবশ্যই গণতন্ত্র অমঙ্গলজনক। গণতন্ত্র বরদাস্ত করে না। যে কেন্দ্রীয় সরকার নানাভাবে হস্তক্ষেপ করার, যেমন আইনি পদ্ধতিতে সংবিধান মেনেই রাজ্য সরকারকে সতর্ক করা, এই কার্যাবলী কেন্দ্রীয় সরকার নিতে পারে, এটা সংবিধান সম্মতি, এটা সম্মত না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছরে 8 থেকে 13 সাল আমাদের হাতে বিস্তারিত বলার সুযোগ নেই, বিস্তারিত বলছি না, সেই জায়গায় দাঁড়িয়ে অসংখ্য নজির আছে। কেন্দ্রের ইউপিএ সরকার নানাভাবে এই রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকারকে, সিপিআইএম দলকে এটাও কি গণতান্ত্রিক কিনা? এটা বলা যায় গণতান্ত্রিক কিনা সে নিয়ে তর্ক হতে পারে, কিন্তু এটা নৈতিক না। আপনি খুব কনক্লুশনে বলুন যে এটা কি এই ধরনের বিষয় যদি হয়ে থাকে তাহলে কি গণতান্ত্রিক কিনা, বা 18তেও যদি এরকম হয় গণতান্ত্রিক কিনা? কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ যেগুলো না, এটা শুভ রাজনীতির পক্ষে এটা কোনোভাবেই ঠিক না। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম যেই আলোচনা থেকে, আজকের আলোচনাটা একটু ভিন্ন ধর্মী আলোচনা হয়েছে, যেখানে বলা চলে প্রায় 3 জনই একই মতই প্রকাশ করেছেন, এবং এটাই বাস্তব যে মানুষই শেষ কথা। কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় কখনো কখনো কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকারের এই যে নির্বাচনগুলো, তার মধ্যে একটা বিশাল প্রভাব বিস্তার করে পট পরিবর্তনের ক্ষেত্রেও এবং রেখে দেওয়ার ক্ষেত্রেও। এটা কিন্তু অনেকেরই আলোচনা থেকে বেরিয়ে আসছে, কিন্তু এটা গণতন্ত্রের পক্ষে হানিকর। এই বিষয়টা কিন্তু আজকের তর্কযুক্তি গপ্প থেকে বেরিয়ে এসছে, এবং রাজনৈতিক নেতারা এবং সামাজিক ফিল্ডের লিডারশিপরা তারা কিন্তু এই বিষয়টাকে তুলে এনেছেন। কথা বলে রাজনেতা, কথা বলে নেতা, বিচার করে জনতা। আজকের তর্কযুক্তি গপ্প আমরা এখানেই শেষ করছি। নমস্কার।